হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যারাকপুর রাইডার্স। প্রথমেই বলে নিই, যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অনেক ভালো ভালো ভিডিও আনতে চলেছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে ইঞ্জিন টাইপসের উপরে, স্কোয়ার, আন্ডার স্কোয়ার অ্যান্ড ওভার স্কোয়ার ইঞ্জিনের উপরে। এই তিনটে ইঞ্জিন কী বা এর অ্যাডভান্টেজেস কী, ডিসঅ্যাডভান্টেজেস কী, এবং রয়্যাল এনফিল্ড বাইক তার যে একটা সাউন্ড, থাম্পিং নয়েজ, ডুক 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 ডুক, এটা কেন হয়, তার কারণটা মেনলি কী, বা অন্য কোনো বাইকে আমরা এই আওয়াজটা কেন আনতে পারবো না, সেটা আজকে এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ডাইরেক্টলি ভিডিওটা ঢোকার আগে, মানে স্কোয়ার, ওভার স্কোয়ার, আন্ডার স্কোয়ার ইঞ্জিনের ব্যাপারে বলার আগে আমি এটা মানে ধরে নিচ্ছি যে তোমাদের এই কনসেপ্টটা পুরোপুরি নতুন, এবং অনেকেই আমার ভিডিও যারা দেখছো তারা অনেকেই হয়তো অটোমোবাইল বা এই স্ট্রোকস বা এই ব্যাপারটা কেউ জানোই না। সো সবার প্রথমে আমি আইসি ইঞ্জিন বা একটা 4 স্ট্রোক ইঞ্জিন কীভাবে কাজ করে সেটা বুঝিয়ে দিচ্ছি। আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন দুটো ধরনের স্ট্রোকে কাজ করে, একটা 2 স্ট্রোক, একটা 4 স্ট্রোক। আমরা 2 স্ট্রোকটাকে আজকে ধরবো না, 2 স্ট্রোকটা আমরা পুরো সাইডে রেখে দিচ্ছি। আমরা আজকে কথা বলবো 4 স্ট্রোক ইঞ্জিনের উপরে। তোমাদের সামনে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা আইসি ইঞ্জিনের ছবি, ওকে, মানে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনের ছবি। এখানে দেখতে পাচ্ছ একটা ইনটেক ভালভ আছে, এই ভালভটাকে আমরা ইনটেক ভালভ বলছি এবং এটাকে এক্সস্ট ভালভ বলছি। এই যে কথাটা আমি বললাম যে 4টে স্ট্রোক ইঞ্জিনের, 4 স্ট্রোক মানে 4টে স্ট্রোক মানে এই পিস্টনটা উপর থেকে নিচ আর নিচ থেকে উপর, এই যে আপ ডাউনটা করা, এটাকে বলে স্ট্রোক। মানে ফ্রম ওপর থেকে নিচে আসলো মানে একটা স্ট্রোক, নিচ থেকে উপরে গেল মানে 2টো স্ট্রোক, ওপর থেকে আবার নিচে আসলো মানে 3টে স্ট্রোক, আবার নিচ থেকে উপরে গেল মানে 4টে স্ট্রোক কমপ্লিট হচ্ছে। তো দেখিয়ে দিই যে 4টে কী স্ট্রোক হয় একটা 4 স্ট্রোক ইঞ্জিনে, তারপরে আমি আবার এই ছবিটিতে রিটার্ন আসবো। দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে 4টে স্ট্রোক, কী, ইনটেক, কম্প্রেশন, পাওয়ার আর এক্সস্ট। ইনটেকে কি হচ্ছে, আমি ওই ছবিটায় পেছনে চলে যাচ্ছি। ইনটেককে যখন আমরা ইনটেক স্ট্রোকে আছি তখন কি হচ্ছে, এই যে পিস্টনটা একদম উপরে আছে এই জায়গাটায়, ওখান থেকেও নিচের দিকে নামছে। যখন ওটা নিচের দিকে নামছে তখন এই ইনটেক ভালভ যেটা আছে সেটা ওপেন হয়ে যায়, এবং ইনটেক ভালভ দিয়ে কি ঢোকে, আমাদের ফিউয়েল আর এয়ারের যে মিক্সচারটা সেটা ঢুকছে। ফর ফিউয়েল এয়ার মিক্সচার, ফর কিসে, ফর কার্বোরেটর ইঞ্জিন। বাট ইন কেস অফ মানে যদি ওটা এফআই ইঞ্জিন হয় তাহলে অনলি এয়ার ঢুকবে। ক্লিয়ার? তো আমি এফআই ইঞ্জিনে যাচ্ছি না, লেটস কনসেন্ট্রেট অন কার্বোরেটর ইঞ্জিন অনলি। তাহলে এখান থেকে কি ঢুকছে, আমার এয়ার আর ফিউয়েল মিক্সচারটা ঢুকছে। তাহলে তখনও নিচের দিকে নামছে, যখন ওটা নিচের দিকে নামছে এটা হচ্ছে নাম্বার 1 স্ট্রোক, দ্যাট ইজ দি ইনটেক স্ট্রোক। এবার আমরা আসছি হচ্ছে দ্বিতীয় স্ট্রোকে, কম্প্রেশন স্ট্রোক। কম্প্রেশন স্ট্রোকে দেখতে পাচ্ছ পিস্টনটা আবার উপর দিকে উঠছে। কি হচ্ছে, এই পিস্টনটা আবার এই নিচ থেকে এই উপর দিকে যখন উঠছে তখন এই যে ভালভটা আছে বা এই দুটো ভালভই তখন ক্লোজ থাকে, যাতে না হলে যদি ক্লোজ না থাকে ওটা তো রিটার্ন বেরিয়ে যাবে। সো ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যাওয়ার পরে এই জায়গাটা পুরো একটা এয়ারটাইট চেম্বার তৈরি হয়ে যায়, এবং এই জায়গাটা থেকে যখন পিস্টনটা আবার উপর দিকে পুশ করে তখন এইখানকার যে মিক্সচারটা যেটা অলরেডি ঢুকেছে এয়ার ফিউয়েল মিক্সচারটা, সেটা পুরোপুরি কম্প্রেস হয়ে যায় এবং খুব হাই টেম্পারেচার অ্যাটেন্ড করে যায়। এটা গেল হচ্ছে আমাদের কম্প্রেশন স্ট্রোক। এবার আসছি পাওয়ার স্ট্রোক। যখনই ওটা একদম ম্যাক্সিমাম লেভেল অবধিও চলে যাচ্ছে, মানে যখনই এই পিস্টনটা আমার ম্যাক্সিমাম হাইট অবধি পৌঁছে যাচ্ছে এবং কম্প্রেশনটা পুরোপুরি যতটা কম্প্রেশন রেশিও দরকার সেই কম্প্রেশন রেশিওটা রিচ করে যাচ্ছে, সেই সময় এই যে স্পার্ক প্লাগ রয়েছে এটা একটা স্পার্ক ইগনাইট করে, এবং স্পার্কটা ইগনাইট হওয়ার পর কি হয়, এখানে আগুন লেগে যায়। এবং আগুন লাগলে আমরা খুব ভালো করে জানি গ্যাস কি হয়, গ্যাস এক্সপ্যান্ড করে, মানে গ্যাসটা ছড়ায়, বড় হয় আগুন লাগলে, বা হিট হলে গ্যাস এক্সপ্যান্ড করে। তাহলে তখনই কি হচ্ছে, এই পাওয়ার স্ট্রোকটা হচ্ছে। তখন কি হচ্ছে, যখনই গ্যাসটা এখানে, এই যে স্পার্ক প্লাগটা দেখতে পাচ্ছ, স্পার্ক প্লাগটা যখনই আমার এখানে জ্বলছে সঙ্গে সঙ্গে এখানে আগুনটা লাগছে, আগুনটা লাগলে গ্যাস এক্সপ্যান্ড হচ্ছে, এবং সেই এক্সপ্যানশনের জন্য পিস্টনের যে হেডটা রয়েছে সেই পিস্টনের হেডের মধ্যে একটা প্রেশার আসছে, সেই প্রেশারটার ফলে পিস্টনটা আবার নিচের দিকে চলে যাচ্ছে। সো এইটা হচ্ছে কি স্ট্রোক, পাওয়ার স্ট্রোক।
এবার আসছি এক্সস্ট স্ট্রোকে। এক্সস্ট স্ট্রোকে কি হয়, পিস্টনটা যখন আবার নিচের দিকে একদম চলে আসে তখন এখানকার গ্যাস তো জ্বলে গেছে অলরেডি, তাহলে গ্যাসটাকে তো বাইরে বার করতে হবে। তখন কি হয়, পিস্টনটা আবার রিটার্ন ওপরের দিকে ওঠে, পিস্টনটা আরেকবার ওপরের দিকে রিটার্ন ওঠে, মানে আবার ও পাওয়ার স্ট্রোকে যখন একদম নিচে চলে আসলো আবার এক্সস্ট স্ট্রোকে উপর দিকে উঠবে, তখন এই যে এক্সস্ট ভালভ আছে এটা ওপেন হয়ে যায় আর এক্সস্ট গ্যাসটা এখান দিয়ে বেরিয়ে গিয়ে যেটা আমাদের সাইলেন্সার পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে মেকানিজম অফ একটা 4 স্ট্রোক ইঞ্জিনের। তাহলে কি কি হচ্ছে, ইনটেক স্ট্রোক যেখানে আমার এয়ার ফিল মিক্সচারটা ইনটেক ভালভ দিয়ে ঢুকছে, কম্প্রেশন যখন আমার ইনটেক ভালভ অ্যান্ড এক্সস্ট ভালভ দুটোই বন্ধ এবং আমার পিস্টনটা ফ্রম একদম বটম থেকে উপর দিকে উঠছে এবং এয়ার আর ফুয়েল মিক্সচারটাকে কম্প্রেস করে একটা হাই টেম্পারেচার পৌঁছে দিচ্ছে। তারপরেই যখন কম্প্রেশনটা একদম দ্য কম্প্রেশন রেশিও যখন রিচ হয়ে যাচ্ছে সেই সময় যখন কি হচ্ছে, স্পার্ক প্লাগটা আমার পাওয়ার স্ট্রোকে স্পার্ক প্লাগটা ইগনাইট হচ্ছে এবং এখানকার গ্যাসটা জ্বলছে। এই যে এয়ার ফিল মিক্সচারের যে গ্যাসটা রয়েছে সেটা জ্বলছে, জ্বলার সঙ্গে সঙ্গে সেই গ্যাসটা কি হচ্ছে, ডিউ টু হিট গ্যাসটা এক্সপ্যান্ড করছে, এক্সপ্যান্ড করার সঙ্গে কি হচ্ছে, এই যে পিস্টনের উপরে ওটা একটা প্রেশার দিচ্ছে এবং পিস্টনটা কি হচ্ছে, সেই প্রেশারটার ফলে পিস্টনটা নিচের দিকে নামছে। যেই নিচের দিকে নেমে ও যখন একদম নিচে চলে আসবে, মানে বটমে চলে আসবে, তারপরে কি হয়ে যায়, আমরা 4th স্ট্রোকে চলে যাই, দ্যাট ইজ দি এক্সস্ট স্ট্রোক। এক্সস্ট স্ট্রোকে কি হচ্ছে, পিস্টনটা আবার নিচ থেকে উপরে উঠছে এবং এখানকার যে যত যে গ্যাসগুলো অলরেডি জ্বলে গেছে সেইটা ও এই যে এক্সস্ট ভালভটা দিয়ে বার করে দিচ্ছে। মানে এক্সস্ট যখন আমরা এক্সস্ট স্ট্রোকে আছি তখন আমার এক্সস্ট ভালভ ওপেন হচ্ছে, ইনলেট ভালভ বন্ধ থাকছে এবং আমার এক্সস্ট গ্যাসটা থ্রু দ্য এক্সস্ট ভালভ বেরিয়ে গিয়ে আমার সাইলেন্সারের থ্রু দিয়ে বেরিয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিনের টোটাল একটা মানে সাইকেল। 4 স্ট্রোক মানে টোটাল একটা সাইকেল কমপ্লিট করে, একটা কম্প্রেশন সাইকেল পুরো কম্বাস্টন সাইকেল পুরো কমপ্লিট হয়। এবার আসছি আমরা যেটার জন্য এই ভিডিওটা শুরু করেছিলাম, দ্যাট ইজ স্কোয়ার, আন্ডার স্কোয়ার আর ওভার স্কোয়ার ইঞ্জিন। এই যে স্কোয়ার, আন্ডার স্কোয়ার, ওভার স্কোয়ার ইঞ্জিন, এই টোটাল জিনিসটাই ডিপেন্ড করে বোর আর স্ট্রোকের উপরে। স্ট্রোকটা অলরেডি মানে তোমাদেরকে আমি বলে দিয়েছি যে ওপর থেকে নিচ, নিচ থেকে উপর, এই যে টোটাল যে ট্রাভেলিং ডিস্টেন্সটা, মানে যে এই যে পোর্শনটা দেখো, এটা সবচেয়ে বটম পোর্শন, এটা সবচেয়ে টপ পোর্শন। তো এইখান থেকে এই উপর অবধি, ওই উপর থেকে নিচ অবধি, এই যে একটা স্ট্রোক, এই যে নিচ থেকে উপর কি উপর থেকে নিচ, এইটাকে বলে হচ্ছে স্ট্রোক। এবং বোর কাকে বলে, এই যে সিলিন্ডারের যে ডায়ামিটারটা চওড়া, ইনার ওয়ালের, আউটারটা না কিন্তু, বাইরের দিকের যে দেয়ালটা সিলিন্ডারের সেটা নয়, সিলিন্ডারের ভেতরের যে ওয়ালটা, তার যে টোটাল ডিস্টেন্স ফ্রম দ্য ইনার সাইড অফ ওয়ান সাইড টু দি ইনার সাইড অফ আদার সাইড, মানে ডায়ামিটারটা, সেটাকে বলা হয় হচ্ছে বোর। এবং এই টোটাল যে ব্যাপারটা, যে ওভার স্কোয়ার, আন্ডার স্কোয়ার এবং আমার স্কোয়ার ইঞ্জিন, এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে বোর স্ট্রোক রেশিওতে। বোর স্ট্রোক রেশিও কীভাবে বার করা হয়, বোর বাই স্ট্রোক, সেটাকে আমরা বোর স্ট্রোক রেশিও বলি। তো আমি অতটা টেকনিক্যালে যাব না, আমি একদম সিম্পল ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ওভার স্কোয়ার, আন্ডার স্কোয়ার আর স্কোয়ার ইঞ্জিন সেটা কি এবং অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস কী কী আছে ওর মধ্যে। তো আজকের ভিডিওটা যে জন্য মানে করলাম, তো সেই টপিকটায় এখন আমি আসি। সেটা হচ্ছে 3 টাইপস অফ ইঞ্জিন, কী কী, ওভার স্কোয়ার, স্কোয়ার অ্যান্ড আন্ডার স্কোয়ার। ওভার স্কোয়ারকে শর্ট স্ট্রোকও বলা হয়, আন্ডার স্কোয়ারকে লং স্ট্রোকও বলা হয়। এই যে স্কোয়ার, ওভার স্কোয়ার, আন্ডার স্কোয়ার, এই ব্যাপারটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে বোর আর স্ট্রোকের উপরে। তো এইখানে দেখতে পাচ্ছ 2.0, 1.00, 0.40, এটা হচ্ছে বোর স্ট্রোক রেশিও, যেটা আগের টপিকে আমি বললাম যে বোর স্ট্রোক রেশিও কীভাবে বার করি আমরা, বোর বাই স্ট্রোক ইজ ইকুয়ালস টু বোর স্ট্রোক রেশিও। সো অতটা টেকনিক্যাল আমার যাওয়ার দরকার নেই, আমরা পুরো প্লেন কথা ভাববো যে এখানে যে স্কোয়ার ইঞ্জিনটা, যে স্কোয়ার ইঞ্জিনের যে স্ট্রোক আর যে বোর লেন্থ, স্ট্রোক আর বোর লেন্থটা অলমোস্ট সেম হয়, তাই বোর স্ট্রোক রেশিওটা 1, অলমোস্ট ইকুয়ালস টু সেম হয়, বা 5% এদিক ওদিক হয়, তো তার জন্য এটার যে বোর স্ট্রোক রেশিওটা থাকে সেটা 1 হয়। এবং এই যে মানে এই টাইপ অফ ইঞ্জিনটা, মানে স্কোয়ার ইঞ্জিন, এটাকে ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল ইঞ্জিন বলা হয়, তার কারণ পিস্টনের যে ডিস্টেন্স, যেটা স্ট্রোকটা সেটা কম এবং এটার উইয়ার অ্যান্ড টিয়ারটা খুব কম হয়। এবং যে সিলিন্ডার আর মানে পিস্টনের উপরে বা ক্র্যাঙ্কশাফটের যে বিয়ারিংগুলো রয়েছে তার উপরে প্রেশারটা কম পড়ে, যেহেতু ডিস্টেন্সটা কম, তার জন্য কি হয়, উইয়ার অ্যান্ড টিয়ার কম হয়। উইয়ার অ্যান্ড টিয়ার মানে ক্ষয়ক্ষতিটা কম হয়। তো তার জন্য এই ইঞ্জিনটাকে ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল ইঞ্জিন বলা হয়।
এবার আসছি হচ্ছে লং স্ট্রোক ইঞ্জিন। তোমরা মানে লং স্ট্রোক অথবা আন্ডার স্কোয়ার ইঞ্জিন, তোমরা ছবি দেখে বুঝতেই পারছো লং স্ট্রোক মানে কি, স্ট্রোকটা বড় হবে কিন্তু বোরটা ছোট, স্ট্রোক বড় বোর ছোট। এর জন্য কি হচ্ছে, পিস্টনটা মানে বেশি ডিস্টেন্স ওকে ট্রাভেল করতে হচ্ছে, নিচ থেকে ওপর দেখো এটা ডিস্টেন্সটা কিন্তু অনেকটা বেশি অ্যাজ কম্পেয়ার টু ওভার স্কোয়ার বা স্কোয়ার ইঞ্জিনের থেকে। তার স্ট্রোকটা অনেকটা লম্বা, বোরটা ছোট। এবং এই টাইপের ইঞ্জিনগুলো মেনলি রয়্যাল এনফিল্ডের মধ্যে ইউজ করা হয়, বা ডিজেল ইঞ্জিনের যে গাড়িগুলো মানে 4 হুইলার বিট, ট্রাক বিট, বাস, সেসব জায়গায় এইসব লং স্ট্রোক ইঞ্জিন বেশি ইউজ করা হয়। ওকে, তো এবার আসছি আমরা ওভার স্কোয়ার বা শর্ট স্ট্রোক ইঞ্জিনে। শর্ট স্ট্রোক ইঞ্জিনে কি হয়, স্ট্রোক ছোট কিন্তু বোর বড়। ঠিক আছে, স্ট্রোক ছোট কিন্তু বোর বড়, দ্যাট ইজ ওভার স্কোয়ার। তাতে কি হচ্ছে, পিস্টনটাকে কম ডিস্টেন্স ট্রাভেল করতে হয়। এর জন্য দ্য মোস্ট রিলায়েবল ইঞ্জিন হচ্ছে ওভার স্কোয়ার ইঞ্জিন আর শর্ট স্ট্রোক ইঞ্জিন, কারণ ওর মধ্যে ক্ষয়ক্ষতিটা বা এই যে ঘষে 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 যে সিলিন্ডার ওয়ালে মানে ক্ষয়ে যায় বা পিস্টনটা যে ক্ষয়ে যায়, সেটা হওয়ার চান্সেস অনেক কম অ্যাজ কম্পেয়ার টু ওভার স্কোয়ার আর স্কোয়ার ইঞ্জিন। ফার্স্ট আমরা যদি অন দ্য বেসিস অফ রিলায়েবিলিটি আমরা যদি ইঞ্জিনগুলোকে প্রায়োরিটাইজ করতে যাই, তাহলে 1 নম্বরে আসবে আমার ওভার স্কোয়ার ইঞ্জিন, দেন কামস স্কোয়ার ইঞ্জিন, দেন লিস্ট রিলায়েবল ইঞ্জিন ইজ দ্য লং স্ট্রোক অর দি আন্ডার স্কোয়ার ইঞ্জিন। যেটা আমি প্রথমেও বলেছিলাম যে রয়্যাল এনফিল্ডের মধ্যে একটা ডুক 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 করে একটা থাম্প আসে। এই থাম্পটা যদি আমরা চাই স্কোয়ার ইঞ্জিনে আনবো, সেটা কিন্তু আমরা আনতে পারবো না। তার কারণ স্কোয়ার ইঞ্জিনে যে স্ট্রোকের লেন্থটা সেটা শর্ট। ঠিক আছে, তো এবার ডাইরেক্টলি আমরা এসে যাচ্ছি যে লং স্ট্রোক বা আন্ডার স্কোয়ার ইঞ্জিনের অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস কি। প্রথমে আসছি অ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেসের মধ্যে মেইন অ্যাডভান্টেজ হচ্ছে পাওয়ার বা টর্ক। অনেকেই শুনেছো টর্ক, এটা অটোমোবাইল টার্মেও খুব ইউজ করা হয়, যে টর্ক। তো টর্কটা কি, টর্ক আমরা জানি টর্কের ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে যতটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স যত বাড়বে তত তার টর্ক বাড়বে। সো এখানে দেখতে পাচ্ছি যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সবচেয়ে বেশি হচ্ছে আন্ডার স্কোয়ার ইঞ্জিনে অথবা লং স্ট্রোক ইঞ্জিনে। এই জন্য আমাদের যে রয়্যাল এনফিল্ড বা ডিজেল ইঞ্জিনস মানে ধরো ট্রাক বা বাস, এদের মধ্যে আন্ডার স্কোয়ার ইঞ্জিন ইউজ করা হয়, কারণ এদের টর্কি ইঞ্জিন হয়, এদের পুলিং পাওয়ার বা এর যে কোনো জিনিস টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা সেটা সবচেয়ে বেশি থাকে। এবার আসছি লং স্ট্রোক ইঞ্জিন বা আন্ডার স্কোয়ার ইঞ্জিন যেগুলো, তার ডিসঅ্যাডভান্টেজেস কি। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে যেহেতু আমার স্ট্রোক বড় এবং বোরটা ছোট, তো বোর ছোট হলে কি হবে, আমাদের কিন্তু যে ইঞ্জিনের যে হেড আছে সেটা ছোট হবে, কারণ ওভারঅল যে সিলিন্ডারের হেডটা, সিলিন্ডার হেড ছোট, তার মানে আমাকে মাথা যে ইঞ্জিনের যে হেড আছে সেটাও ছোট করতে হবে। এবং ইঞ্জিনের হেডটাকে আমি ছোট কিভাবে করব, আমাকে ভালভ যেটা আছে, আমি আরেকবার ওই প্রথম ছবিটায় চলে যাই, এইখানে এটাকে বলে হচ্ছে আমাদের সিলিন্ডার হেড। এবার সিলিন্ডার হেড ছোট হলে আমাকে ভালভটাকেও ছোট করতে হবে, এবং ভালভ ছোট হয়ে গেলে কি হবে, যে ফিউয়েল ইনটেক আর এই যে এক্সস্ট, এটা জায়গাটা ছোট হয়ে যাবে। জায়গা ছোট হওয়াতে কি হবে, কম ফিউয়েল ভিতরে আসবে, তাতে কি হবে যে ইনস্ট্যান্ট যে অ্যাক্সিলারেশনটা সেটা পাবে না গাড়িটা, তার মধ্যে পাওয়ার থাকবে না। ওকে, ইনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনটা থাকবে না। এই জন্য রয়্যাল এনফিল্ড বলো বা যে কোনো, আমি কোনো কোম্পানির নামে যাচ্ছি না, বা যে কোনো ওভার স্কোয়ার বা লং স্ট্রোক ইঞ্জিনটা টর্কি হয়, মানে ক্যাপাসিটি অফ ক্যারিং হেভি লোডসটা বেশি বা ক্লাইম্বিং ক্যাপাসিটিটা খুব বেশি অ্যাজ কম্পেয়ার টু আন্ডার স্কোয়ার আর ওভার স্কোয়ার আর স্কোয়ার ইঞ্জিন, কিন্তু অ্যাক্সিলারেশন সেই মাপের হয় না। ওই জন্য দেখা যায় যে রয়্যাল এনফিল্ড গাড়ি ভালো ভারী, বাট ওর যে ক্লাচ রেসপন্স বা যে ওর পিক আপ অ্যাজ কম্পেয়ার টু দ্য ওয়েট অফ দ্য বাইক যথেষ্ট ভালো। সো এটা যদি একটা আন্ডার স্কোয়ার ইঞ্জিনে এতটা ওয়েটি এসে যায়, সরি নট আন্ডার স্কোয়ার, আমি বারবার আন্ডার স্কোয়ার বলছি, ওভার স্কোয়ার ইঞ্জিনে যদি একটা এত ওয়েটি চলে আসে, তাহলে কিন্তু তার যে ইনিশিয়াল পিক আপটা থাকবে সেটা অতটা ভালো হবে না। ওকে, সো এটাই হচ্ছে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ ইন লং স্ট্রোক অর আন্ডার স্কোয়ার ইঞ্জিন। এবার আমরা আসছি হচ্ছে শর্ট স্ট্রোক অর ওভার স্কোয়ার ইঞ্জিনে। ক্লিয়ার? শর্ট স্ট্রোক আর ওভার স্কোয়ার ইঞ্জিনে কি হয়, বোর বড়, স্ট্রোক ছোট। ঠিক আছে, লো ইন টর্ক, যেটা লো ইন টর্ক, এর টর্ক খুব একটা ভালো না, এবং
কিন্তু এর অ্যাক্সিলারেশন ইজ হাই, পাওয়ারটা ভালো প্রডিউস করে বাট নট দি টর্ক। যেহেতু কেন পাওয়ারটা ভালো প্রডিউস করছে আর অ্যাক্সিলারেশনটা বেশি ভালো হচ্ছে, তার কারণ মেন যে এর যে হেডটা বা এর যে বোর্ডটা, বোর চওড়া, বোর বড়, তাহলে বোর বড় মানে আমার সিলিন্ডার হেডও বড় হবে, তো সিলিন্ডার হেড বড় হলে আমার ভালভ বড় হবে, ভালভ বড় যত বেশি বড় হবে তত কিন্তু আমার ফুয়েল ইনটেকটা বেশি হবে এবং এক্সস্টটা যেটা হবে সেটা অনেক বেটার হবে। সো তার জন্য কি হয়, আমার অ্যাক্সিলারেশনটা ভালো হয়ে যায়, মাইলেজটা কমে যাবে এবং মানে পারফরমেন্স যে ইঞ্জিনগুলো হয় মেনলি রেসিং বাইকস অ্যান্ড অল, কেটিএম এর মধ্যে আন্ডার স্কোয়ার ওভার স্কোয়ার ইঞ্জিন, শর্ট স্ট্রোক ইঞ্জিন, তার জন্য দেখবে কেটিএম এর পার্টিকুলারলি কেটিএম আমি কোনো কোম্পানি দিতে আসছি না, ওটা একটা ফর অ্যান এক্সাম্পল, কেটিএম এর কিন্তু অ্যাক্সিলারেশনটা যথেষ্ট হাই, ওর পিক আপটা যথেষ্ট হাই, বাট নট টর্ক, ওর মধ্যে কিন্তু হেভি লোড ক্যারি করে নিয়ে যাওয়ার মতো ক্যাপাসিটি অত ভালো নয় অ্যাজ কম্পেয়ার টু ইটস অ্যাক্সেলারেশন। এবার আসছি স্কোয়ার ইঞ্জিনে কি হয়, ওর যে লো এন্ড টর্কটা খুব ভালো, পিক আপটা ভালো এবং মিড রেঞ্জও ভালো, মিড রেঞ্জ যে টর্কটা সেই মিড রেঞ্জ টর্কটাও ভালো, মানে কি হচ্ছে লো আরপিএমে ভালো পিক আপ পাওয়া যায়। মানে ধরো দেখা গেল 5th গিয়ারে গাড়ি চলছে এবং 30 ইজ দ্য স্পিড, সেখান থেকে যদি আমি পিক আপ নিই ইঞ্জিন নক করবে না বা স্টল হবে না ইঞ্জিন ওখান থেকে ইনিশিয়াল একটা মিড রেঞ্জ টর্ক কিন্তু একটা সুন্দর একটা টর্ক মানে প্রোভাইড করবে এবং মিড রেঞ্জের যে পিক আপটা সেটা খুব ভালো প্রোভাইড করবে ইন কেস অফ স্কোয়ার ইঞ্জিনসকে মানে ম্যাক্সিমামই স্কোয়ার ইঞ্জিন ইউজ হয়, ম্যাক্সিমাম মানে আমাদের যে কনভেনশনাল যে বাইকস আছে, কনভেনশনাল যে আমাদের 4 হুইলার্স মানে পেট্রোল ইঞ্জিনের যে 4 হুইলার্স আছে সেগুলোতে ম্যাক্সিমাম স্কোয়ার ইঞ্জিন ইউজ হয়, যেরকম ধরতে পারো ফর এক্সাম্পল ইয়ামাহা এফজি, হন্ডা ইউনিকর্ন, আর কমনলি যে 4 হুইলারগুলো আমরা ইউজ করি যেরকম অল্টোজ অ্যান্ড এস্টিলো অ্যান্ড এভরিথিং, এইগুলোর মধ্যে মেনলি স্কোয়ার ইঞ্জিনস ইউজ হয়। তাহলে এই তিনটে ইঞ্জিনের মধ্যে সবচেয়ে মেন ডিফারেন্স কি আমি বলে দিচ্ছি। শর্ট স্ট্রোক আর ওভার স্কোয়ার ইঞ্জিনে স্ট্রোক ছোট, বোর বড়, তার জন্য বোর বড়, সিলিন্ডার হেড বড় মানে আমার ভালভ বড় মানে ইনটেক অ্যান্ড এক্সস্ট ভালো হবে। ইনটেক এক্সস্ট যখনই মানে বেশি ইনটেক, বেশি ফুয়েল ইনটেক, বেশি মানে বেটার এক্সস্ট, তাহলে কি হচ্ছে বেশি ফুয়েল ইনটেক যখন হচ্ছে মাইলেজ কমে যাচ্ছে বাট পাওয়ার ভালো জেনারেট করছে, অ্যাক্সিলারেশন বেটার হচ্ছে বাট নট টর্কি, বিকজ আমরা কি জানি ফোর্স মানে টর্ক ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স এখানে কম, সো অতটা টর্কি নয় ইঞ্জিনটা। স্কোয়ার ইঞ্জিনে এভরিথিং ইজ অ্যাভারেজ, মানে তার অ্যাভারেজ অ্যামাউন্ট অফ টর্ক অ্যান্ড অ্যাভারেজ অ্যামাউন্ট অফ পিকআপস। ইন কেস অফ লং স্ট্রোক বা আন্ডার স্কোয়ার ইঞ্জিন ওখানে কি হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা অনেকটা বেড়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে আমার যে টর্ক দ্যাট ইজ ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আমার টর্কটা অনেকটা হাই অ্যান্ড আমার এর যে লোড ক্যারিং ক্যাপাসিটি সেটা অনেকটা বেশি, তার মানে পিক আপ কিন্তু অতটা বেশি হবে না, তার কারণ যেহেতু আন্ডার স্কোয়ার ইঞ্জিনে স্ট্রোক বড়, বোর ছোট মানে সিলিন্ডার হেড ছোট মানে আমার ভালভ ছোট মানে কম ফুয়েল ইনটেক, যত কম ফুয়েল ইনটেক তত আমার কম পাওয়ার, কারণ আমার বেশি ফুয়েল তত বেশি ভালো বেশি পাওয়ার জেনারেট করবে, কারণ যতটা একটা কমন ব্যাপার, আমি একটা জায়গায় কেরোসিন ঢাললাম এক চিপি, ওখানে যদি আমি আগুন জ্বালাই ওখানে যতটা বড় আগুন জ্বলবে, আমি যদি এক বোতল কেরোসিন কোথাও ঢালি সেখানে যে আগুনটা জ্বালাবো সেখানে অনেকটা বেশি আগুন জ্বলবে। সো পাওয়ারটা বা সেম এখানে ওভার স্কোয়ারে বেশি তেল ঢুকছে, বেশি এয়ার ঢুকছে, তার জন্য বেশি আগুন জেনারেট হচ্ছে, বেশি পাওয়ার প্রেশার পড়ছে পিস্টনে হেডে, তার জন্য পাওয়ার স্ট্রোকে অনেকটা বেশি পাওয়ার আসে। এবং আন্ডার স্কোয়ারে কি হচ্ছে কম তেল ঢুকছে, যেটা আমি বললাম এক চিপি কেরোসিন, সেরকমই কম তেল ওখানে ঢুকছে, কম তেল ঢোকা মানে কম্বাসশন যেটা হচ্ছে সেটা কম হবে, বেশি খুব একটা প্রেশার আমার পিস্টনের উপর পড়বে না, তাই আমার পাওয়ার কম পাবো, অ্যাক্সেলারেশন কম পাবো। সো এটাই ছিল টোটাল ওভার স্কোয়ার, আন্ডার স্কোয়ার অ্যান্ড স্কোয়ার ইঞ্জিনের ডিফারেন্স কি হয়। আমি খুব একটা টেকনিক্যাল যেতে চাইনি, আশা করি এই ভিডিওটা তোমাদের সবারই ভালো লেগেছে এবং কোনো রকম কোনো কোয়েশ্চেন যদি থাকে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করতে পারো এবং ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটা যদি এখনও অবধি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।